আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজকে ধরো যারা বিজনেস শুরু করতে চায়, টিপস কি বলবে? নিজের উপরে বিশ্বাস, তারপরে একটা রিয়েলিস্টিকলি প্ল্যান করা যে আমি এখান থেকে শুরু করছি, আমার স্টেপ বাই স্টেপ যা আমি অ্যাটলিস্ট 1 বছরে এখানে পৌঁছানো উচিত। আজকে যে 4 জন দিদি আমার মঞ্চে আসবেন, তাদের কেউ নিজের পরিবারের দায়িত্ব নিয়েছেন, কেউ নিজের কর্ম দিয়ে বদলে দিয়েছেন সমাজ, কেউ জীবনে সব থেকে কঠিন মুহূর্তেও হাল না ছেড়ে এগিয়ে গেছেন। এই দিদিরা তাদের জীবন যুদ্ধে একটাই মন্ত্র আওড়ে গেছেন, আমি হার মানব না। বাধা এলে তারা বলেছেন আমি আবার উঠে দাঁড়াবো, তাই তারা আজ সফল। এই লড়াকু দিদিদের স্বপ্ন পূরণের গল্প শুনবো আজকে আমরা। কলকাতার পলাশ থেকে মুম্বাইয়ের পূজা শর্মা, জার্নিটা কিভাবে শুরু হলো পূজা? আমার লাইফটা এমন কেটেছে, একটা সময় আমি দেখলাম যখন রাত হয় আমরা ছোট্ট পরিবারের একই ঘরে সবাই ঘুমোই। পরিবারে কে কি ছিল তখন? তখন মা ছিল, বাবা ছিল, বোন ছিল, এখন সবাই ভগবানের কাছে। আমি দেখতাম আমার মা বাবা প্রতিদিন রাতে আমাকে নিয়ে কান্না করত। আমি ভাবতাম কি আমি আমার বড় ভাইয়ের জন্য, আমার বড় বোনের জন্য তো মা কখনো কাঁদে না, আমার জন্য কেন কাঁদে? তখন আমি ভেবে নিলাম আমার জন্ম নিয়ে আমার মা বাবাই এত কষ্ট, আমি আর থাকবো না এখানে। ফির চলে গেলাম বোম্বে। তখন তোমার কত বয়স যখন তুমি চলে গেলে? বয়স 12, বুঝতে পারি। কিন্তু 12 বছর তো খুব ছোট পূজা, সেই সময় তোমার মধ্যে এই বুদ্ধিটা ছিল যে আমি এখান থেকে ছেড়ে চলে যাব বম্বের মতন জায়গায়? আমি এখন যেভাবে দেখছো আমার ছোটবেলা থেকে না খুব সাজার ইচ্ছে। তুমি সেজে গুজে উঠতে? হ্যাঁ, এভাবেই। তখন যে সিনিয়র আন্টি গুলো হয় না, ওনারা বলে তোকে দেখে তো রেখাজির মতো লাগছে তোকে, সেখান থেকে জুনিয়র রেখা। হ্যাঁ, সেখান থেকে জুনিয়র। এখন দেখো রাতারাতি, মাই গড। এসো এখানে একবার। তোমার বন্ধুরা আজকে ভাবছি সামলা দিতে পারলাম না। অ্যাকচুয়ালি সেটাই তো চাই গো। আমি এখানে আসার আরেকটা উদ্দেশ্য ছিল, আমার মতো যারা আছে সবাই যেন সেই সুযোগটা পায়। একদম। আরেকটা इम्पोर्टेंट কথা, भूले जाओ लाइफ में क्या हुआ है तुम्हारा। ऐसा सोचो तुम्हारा नया जन्म हुआ है दुनिया में और कोई नहीं है, तुम अकेले हो, कदम आगे ले लो। বাহ, খুব ভালো, खुला है। চুমকি, তোমার আশা আমি দেখলাম এবং অবাক হয়ে গেলাম। কিভাবে তুমি রোজ জীবন যুদ্ধের সাথে লড়াই করে আজকে এগিয়ে চলেছো? কিভাবে হলো এই জিনিসটা চুমকি? আমি যখন জন্মাই আর 5টা সুস্থ বাচ্চার মতন জন্মাই না, আমার পায়ে অনেক সমস্যা ছিল, পাটা ব্যাকা। দুটো পায়েরই সমস্যা ছিল? দুটো পাই। তো তারপরে আমার বাবা মা ট্রিটমেন্ট করে, ফেলে রাখে না আমাকে। একদম জন্মের থেকেই ট্রিটমেন্ট চলে। মানে আমি শৈশব জীবন কি জানতাম না, আমার 8 বছর হসপিটালেই কেটে গেছে। এমনি কি তুমি হুইলচেয়ারে থাকতে? না, হুইল চেয়ার না, ওই যে পস্টিক লেগ। আচ্ছা, ওইটা নিয়ে যেতাম। স্কুলে বলা ছিল, স্কুলের টিচাররা হেল্প করতো, রোজ না স্কুলে গেলেও হতো, যেগুলো এক্সামগুলো মাঝে মাঝে স্কুলে যাওয়া সেইভাবে করতাম। আচ্ছা, তারপরে আমার হাজবেন্ডের সাথে পরিচয় হয়। কোথায় পরিচয় হলো? আমি ওই পরীক্ষা দেওয়ার থ্রুতেই, মানে ওখানেই আলাপ হয়। ওর মনও পড়তো, সেইখান থেকেই রিলেশন, মানে যোগাযোগ হয়। আমি চাই যে আমার মতন যারা প্রতিবন্ধী এরকম অনেকেই আছে, তারা যেন পিছিয়ে থাকে। একদম যেভাবে সব ভগবান পাঠাবে সেইভাবে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অ্যাবসলিউটলি কারেক্ট। আর পাশে ভগবানের মতন একজন মানুষকে পেয়ে গেছি। কি নাম? হাজবেন্ড, মেয়ে সরজিৎ। কোথায় সরজিৎ? খুব ভালো সরজিৎ, প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ম্যাম। তোমার মতো মানুষ সমাজে দরকার। দরকার কি ম্যাম, ওই একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকাটাই দরকার সব থেকে। একদম, নিশ্চয়ই, খুব ভালো। চুমকি, নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে নিয়েছো, খুব ভালো থেকো চুমকি। আমি চাই আমার মতন মেয়েরা যেন কোনো সময় পিছিয়ে না থাকে। তোমাকে দেখার পর তার কেউ পিছিয়ে থাকতেই পারে না। এবার আমরা খেলা শুরু করবো চুমকি। ঘরে ঘরে যার খাতায় স্টুডেন্টসরা লিখে চলেছে ক্লাস নোট ব্র্যান্ডেড সিইও শালিনী বিশ্বাস। এখন সবাই জানে ব্র্যান্ড ক্লাস নোট, কিন্তু যখন আমি শুরু করেছিলাম তখন একটা লস নিয়ে শুরু করেছিলাম। তো আমার তখন টিম ছিল 10 জনের। আমার টিম যখন যেত মার্কেটে, যখন ওরা গিয়ে অ্যাপ্রোচ করতো আর বলতো যে আমি ক্লাস নোটের খাতা নিয়ে এসেছি,
তখন ওদেরকে রীতিমতো বলা যে পরে দেখা হবে, পরে দেখবো। অ্যান্ড আমার নিজের প্রতি বিশ্বাস সবসময় ছিল যে এখন তুমি আমাকে অবিশ্বাস করছো, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে বাধ্য করে দেব। শালিনী, এটা বলো যে তোমরা বই, খাতা, পেন্সিল এগুলো নিয়ে কাজ শুরু হলো কেন? আমার যখন ফ্যামিলি লাইফে আই ব্রোক অ্যাওয়ে, আর তখন আমার অপশন ছিল না, আই হ্যাড টু ডু সামথিং। হ্যাঁ, তো তখন আমি ডিসাইড করি, যেহেতু ওটা একটা প্রকাশনী ছিল, আমার একটা নন কম্পিট ক্লজের মধ্যে আমি ছিলাম যে আমি কোনো কিছু প্রকাশনী করতে পারি না, কিন্তু আমার অনলি লাইন আমি জানতাম, তোমার নলেজটা ছিল। হ্যাঁ, নলেজটা জানতে সব রাইট। তো আমি তখন জানতাম যে আমি স্টেশনারি বলতে স্কুল, এডুকেশনাল ইনস্টিটিউশন এই নিয়েই আমার ব্যবসাটা জানা আছে। তো আমি তখন ডিসাইড করলাম যে স্টেশনারিটা নিয়েই করি, তাহলে আমি লাইনটা জানি। আজকে ধরো যারা বিজনেস শুরু করতে চায়, টিপস কি বলবে? নিজের ওপরে বিশ্বাস, তারপরে একটা রিয়েলিস্টিকলি প্ল্যান করা যে আমি এখান থেকে শুরু করছি, আমার স্টেপ বাই স্টেপ যা, আমি অ্যাটলিস্ট 1 বছরে এখানে পৌঁছানো উচিত, ওই টার্গেটটা ওই নিজের জন্য রিয়েলিস্টিকভাবে রাখা। চ্যালেঞ্জেস আসবেই, ইট ইজ পার্ট অফ লাইফ, সেটাতে ডিসিলিউশন না হওয়া, এগিয়ে যেতে হবে বাস। রাইট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সাজিদা, 250-র উপরে বাল্য বিবাহ তুমি আটকেছো, এই জার্নি কিভাবে শুরু হলো সাজিদা? প্রথমত আমি নিজে আর্লি ম্যারেজের শিকার। আচ্ছা, আমার 2001 সালে 13 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। আমি যখন ক্লাস 7-এ পড়ি। আমি বিয়েটা করতে চাইনি, অযাচিত এবং অপ্রত্যাশিতভাবে সেই ঘটনা ঘটেছিল। স্কুল থেকে ফিরে দেখি যে আমার বাড়িতে লোকজন ভর্তি, নাকে ফুল পরিয়ে আমার বিয়ে। এক রাতের মধ্যেই আমার বিয়ে হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। পরের দিন আমার পরীক্ষা, বাবা মাকে প্রচুর বুঝিয়েছিলাম, বলেছিলাম এটা কি হচ্ছে, কেন হচ্ছে আমার সাথে, এটা কেন করা হচ্ছে। তো যখন হয়ে গেল আমি ফিরে এসে আমি বলেছিলাম না, আমি পড়াশোনা করব। আমার ভেতরে একটা জেদ কাজ করতো, আমি পড়বো এবং নিজের পায়ে নিজে দাঁড়াবো, এটা আমার ভেতর থেকে কাজ করতো। তো আমি পড়তে পারলাম না, শ্বশুরবাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে সন্তান জন্ম হলো, নিজের সংসারের চাপ চলে এলো, পরিবারের আর্থিক অনটন তৈরি হলো, বিভিন্নভাবে একটা চাপ সৃষ্টি হচ্ছে আমার মাথার মধ্যে। ওইটুকু বয়সে এই চাপগুলো আমি নিতে পারছি না, কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে আমি এখান থেকে কীভাবে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি। আমার গ্রামে হঠাৎ জানতে পারি গীতালদা বিকাশ সমিতি এবং অ্যাকশনের একটা প্রোগ্রাম হচ্ছে। আমি এখানে উকি মেরে আসি, ওখানে শুনতে পাই বাল্যবিবাহ প্রতিরোধের একটা ক্যাম্পিং চলছে। সেখানে শুনে এসে আমি ওখানেই প্রতিজ্ঞাবদ্ধ হই, না এভাবে চলতে পারে না। এই জন্য আমি তখন বেরিয়ে আসার চেষ্টা করি। আসার পরে আমি স্কুলে ভর্তি হয়ে দিই, মাধ্যমিক দিই, উচ্চ মাধ্যমিক দিই, বাচ্চা সামলাই, সংসার সামলিয়ে আমি সেই সংগঠনে যুক্ত হই। শ্বশুর বাড়ি ছেড়ে চলে এলে? শ্বশুরবাড়িতে থেকেই আমি তখন সংগঠনের সঙ্গে যুক্ত হই। দিদি সাইকেল চালাতে দিত না। যখন আমি সমাজের কাজ করা শুরু করলাম, একের পর এক বাল্যবিবাহ বন্ধ করা শুরু করলাম, বিভিন্নভাবে আমার পরিবারের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে প্রেশার দিচ্ছে, তখন ওরা বলছে যে কাজটাকে ছেড়ে দাও। কিন্তু না, আমার যে একটা জেদ কাজ করতো, একটা লড়াইয়ের ভাবনা, যে লড়াইটা থেকে আমি উঠে আসছি, আগামী দিনে যাতে আমার মতো করে কেউ বাল্যবিবাহের শিকার না হয়, সেই চেষ্টায় আমি এগিয়ে আসছি। আমি সেখান থেকে পিছুপা হব না। খুব ভালো কাজের সাথে যুক্ত আছো সাজিদা, ঠাকুর আছেন, আশীর্বাদ করবেন তোমার উপরে। ভালো থেকো সাজিদা, এই লড়াই চালিয়ে যাও। থ্যাংক ইউ। মানুষ তোমার পাশে রয়েছে।